ও স্পোকেন ইংলিশ ছাড়া কিছু জানে না পৃথিবীতে এবং একটা পাক্কা চোর। ও কিছুদিনের মধ্যে জেলে যাবে। পশ্চিমবঙ্গে 2011 পর কম্পিউটার ইন্ডাস্ট্রি ঢোকেনি কার জন্য? মমতা ব্যানার্জির জন্য ঢোকেনি। মমতা ব্যানার্জি এসএসজেড আনতে দেয়নি। উনি বলেছেন আমি কিছুই এসএসজেড আসতে দেবো না। আর যদি কোনো হিন্দু এসআইআর এর জন্য সুইসাইড করে তার মূল রেসপন্সিবিলিটি মমতা ব্যানার্জি। আর বেশি দিন পেছাবে না, 6 মাস পর এই গভর্নমেন্টই পড়ে যাবে, তখন ওই 2 মাসেই কাজ হবে। যে কাজের চাপটা দিল্লি থেকে আছে, সিও থেকে আছে, সেটা সারা ভারতবর্ষে আছে। তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ আর কেরালাতে কেন সুইসাইড করা হচ্ছে? কারণ পশ্চিমবঙ্গ কেরালা এই দুটো রাজ্য অন্যভাবে চলে। এইখানে রাজনৈতিক দলগুলো বলছে যে তুমি যদি এইভাবে কাজ না করো, আমার এখানকার এতগুলো দুধের গাইকে তুমি যদি নাম না তোলো, তাহলে তোমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাবো, তোমার বাবাকে খুন করে দেবো, এই ধরনের থ্রেটিং দেওয়া হচ্ছে। দেখুন, একটা জিনিস আমাদের ইতিহাস বইতে সবচেয়ে বড় ভুল শেখায় যে ব্রিটিশরা যাওয়ার সময় দেশটাকে ভাগ করে দিয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তাহলে দেশটাকে কারা ভাগ করেছে? দেশটাকে ভাগ করেছে মুসলিম লীগের ঢাকা এবং কলকাতার নেতারা। গন্ডগোল যেটা হচ্ছে, আগামী দিনে এরা তো পালিয়ে যাচ্ছে, এরা পালিয়ে গিয়ে বেঁচে যাবে, কিন্তু যারা এদের কার্ড ইস্যু করেছে তারা কিন্তু খুব বড় বিপদে পড়তে চলেছে। সে প্রত্যেক গভর্নমেন্ট অফিসার, সেখানকার যারা নাকি জনপ্রতিনিধি, এদের প্রত্যেকের 5 বছর জেল এবং মোটামুটি বোধহয় অ্যারাউন্ড 60 লাখ বা সামথিং, আমি জানি না, ঠিক মনে পড়ছে না, তাদের কিন্তু জরিমানা আছে। এবং তারা মোটামুটি এবার যদি 10 জন কি করে, তাহলে 10 গুণ 5 মানে সারাটা জীবন তাদের জেলে থাকতে হবে প্রত্যেক গভর্নমেন্ট অফিসারকে। এবং যারা নাকি সার্টিফিকেটটা ইস্যু করেছেন, যেসব জনপ্রতিনিধি, মিউনিসিপাল কমিশনার, পঞ্চায়েত নেতা, এদের সবাইকে জেলে যেতে হবে। এরা সব জেনে শুনে করায়। নমস্কার, আমি ভাগ্যশ্রী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত দা। সুদীপ্ত দা, আমি যে প্রশ্নটা আপনাকে করছি সেটা হলো, দেখা যাচ্ছে যে স্বরূপনগর হাকিমপুর চেকপোস্ট, সেখানে শয়ে শয়ে কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা ভিড় করে আছে, তারা রীতিমতো কাঁদছে, বলছে আমাদের কাছে কার্ড নেই, আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, আমরা কাগজপত্র দেখাতে পারবো না। সেই ভয়ে আতঙ্কিত হয়ে তারা এই দেশ ছেড়ে দিচ্ছে। বলছি, এইসব খবর কি আগে ছিল না শাসক দলের কাছে? আগে ছিল না মানে এটা বহুদিন ধরে মানে ইচ্ছাকৃতভাবে এদের এদেশে নিয়ে আসা হচ্ছে। এবং এটা আজ থেকে না, মানে 2005-এ মমতা ব্যানার্জি নিজেও জানতেন, তিনি সংসদে এই নিয়ে ঝামেলা করেছেন বহুদিন ধরে। বামপন্থীদের প্রথম থেকে, যেহেতু নাকি জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য বেসিক্যালি ফেলিওর চিফ মিনিস্টার ছিলেন, সেহেতু তারা চাইতেন যে আমরা যদি বাংলাদেশ থেকে কিছু ভোটার নিয়ে আসতে পারি, তাহলে প্রত্যেকবার কিছু করে ভোটার বাড়বে এবং আমরা মোটামুটি জিতে বেরিয়ে যাবো। এই করে 35 বছর জিতেছেন। এরপর মুসলিম ভোট যখন মমতা ব্যানার্জির দিকে আসে, মমতা ব্যানার্জি ঠিক করেন না, আমি তাহলে মমতা ব্যানার্জি একদম ফ্লাড গেট খুলে দেন। এবং গত 20 বছর যেখান থেকে যত লোক পেরেছে তারা ওদিক থেকে লোক নিয়ে এসছে এবং এসে এখানে বড়িয়ে দিয়েছে। গন্ডগোল যেটা হচ্ছে, আগামী দিনে এরা তো পালিয়ে যাচ্ছে, এরা পালিয়ে গিয়ে বেঁচে যাবে, কিন্তু যারা এদের এই কার্ড ইস্যু করেছে তারা কিন্তু খুব বড় বিপদে পড়তে চলেছে। মানে নতুন যে আইন এসছে, এই আইনে বিদেশি নাগরিককে বিনা কারণে, বিনা ডকুমেন্টে, ফলস ডকুমেন্ট দিয়ে যারা নাকি নাগরিক বানিয়ে দিয়েছে, যারা নাকি এদের আধার কার্ড এবং এটসেট্রা, সেই প্রত্যেক গভর্নমেন্ট অফিসার, সেখানকার যারা নাকি জনপ্রতিনিধি, এদের প্রত্যেকের 5 বছর জেল এবং মোটামুটি বোধহয় অ্যারাউন্ড 60 লাখ বা সামথিং, আমি জানি না, ঠিক মনে পড়ছে না, তাদের কিন্তু জরিমানা আছে। এবং তারা মানে মোটামুটি এবার যদি 10 জন কি করে, তাহলে 10 গুণ 5 মানে সারাটা জীবন তাদের জেলে থাকতে হবে প্রত্যেক গভর্নমেন্ট অফিসারকে, প্রত্যেক এবং যারা নাকি সার্টিফিকেটটা ইস্যু করেছেন, যেসব জনপ্রতিনিধি, মিউনিসিপাল কমিশনার, পঞ্চায়েত নেতা, এদের সবাইকে জেলে যেতে হবে। এরা সব জেনে শুনে করা। ইট ইজ নট যে এরা মানে হয়ে গেছে। একদম একদম মানে এটা হয় কি, সারা পৃথিবীতে আপনি দেখবেন আমেরিকার ডেমোক্রেট পার্টি, ব্রিটিশ লেবার পার্টি, যত কমিউনিস্ট কান্ট্রি, যত দেশ আছে, মানে কমিউনিস্ট কান্ট্রি, যে ডেমোক্রেটিক কান্ট্রি গুলোতে যে কমিউনিস্ট পার্টি গুলো আছে, তারা যখন তারা ফেল করে, তখন তারা বাইরে থেকে এই লোকগুলোকে নিয়ে আসে, যাতে তাদের ভোট ব্যাংকটা তৈরি হয়। আমাদের এখানেও গত 50 বছর ধরে একটার পর একটা ফেলিওর গভর্নমেন্ট, এবং তারা একটার পর একটা এরকম ভাবে বাইরে থেকে লোক নিয়ে আসছে। অন দি কন্ট্রারি, দেখুন তামিলনাড়ু থেকে লোক আনতে হয় না, মহারাষ্ট্রে, কারণ সেখানে সাকসেসফুল গভর্নমেন্ট। সারা ভারত এগোচ্ছে, একটা মাত্র স্টেট এগোতে পারছে না, সব পশ্চিমবঙ্গ। সেই জন্য তারা বাইরে থেকে এই ধরনের সংখ্যালঘুদের নিয়ে আসছে, নিয়ে সেই মানে গুন্ডামিটা করার চেষ্টা করছে। আমরা দেখছি যে বিভিন্ন খবরে উঠে আসছে যে নিউ টাউন বা অন্যান্য যেসব জায়গাগুলো, সেখানে ঘরবন্দি, তালা দেওয়া, বিএলওরা গিয়ে কিন্তু সেখান থেকে ফিরে আসছে, কাউকে পাচ্ছে না। বলছি, এরা আতঙ্কেই কি ঘর ছাড়া, এসআইআর এর আতঙ্কেই কি ঘর ছাড়া হচ্ছে? হয়তো কারণ এটা তো জানে আজ নয় কাল তারা ধরা পড়ে যাবে। কারণ এতদিন তারা ভেবেছিল যে ক্যাকাছেসি করেছেন মুখ্যমন্ত্রীর হাতে ক্ষমতা আছে, কেন্দ্র সরকার কিছু করতে পারবে না, এনআরসি চালু হবে না, বারবার এদের বলা হয়েছে। এখন যখন এরা দেখছে যে এনআরসি চালু হবে বা আগামী দিনে একটা চেকিং তো চলবে, মানে এনআরসি এখনই চালু না হোক, একটা চেকিং তো চলবে, তো সেই ভয়ে এরা পালাচ্ছে। বুঝতে পারছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদের সুরক্ষা দিতে ব্যর্থ হবেন, সেই জন্য এরা পালাচ্ছে। কিন্তু এরা তো এক একজন ক্যামেরার সামনে এসে বিভিন্ন মিডিয়াকে বলছেও যে তারা বিভিন্ন পঞ্চায়েত কর্মী এবং স্বাস্থ্য কর্মী এরকম পদে ছিল,
হ্যাঁ ছিল তো, পঞ্চায়েত রিপ্রেজেন্টেটিভ ছিল, এমনকি এমএলএ ছিল, ওই দেশ থেকে আসা এমএলএ ছিল। আপনি এই শাহজাহান শেখ ওপার থেকে আসা লোক, বহু জাহাঙ্গীর টাহাঙ্গীর এরা চারিদিকে যারা আছে এরা সব এদের হয় এরা নয় এদের বার্তা করতে সব ওদিক থেকে এসছে। 47-এর পর তারা এখানে আসতে পারে না। 47-এর পর তারা তো বলেছিল যে আমরা ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে থাকবো না আমরা। দেখুন একটা জিনিস আমাদের ইতিহাস বইতে সবচেয়ে বড় ভুল শেখায় যে ব্রিটিশরা যাওয়ার সময় দেশটাকে ভাগ করে দিয়ে গেছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। নাম্বার 2 বলা হয়, আরেক দল লোক বলে যে জওহরলাল নেহরু এবং গান্ধী দেশটাকে ভাগ করেছে, এটা পার্সিয়ালি মিথ্যে। দেশটাকে ভাগ করেছে মুসলিম লীগ, এটাও পার্সিয়ালি মিথ্যে। তাহলে দেশটাকে কারা ভাগ করেছে? দেশটাকে ভাগ করেছে মুসলিম লীগের ঢাকা এবং কলকাতার নেতারা। তারা এখানে 1947-এর আগে 1946-এ দাঙ্গা বাধায় কংগ্রেসকে এবং ব্রিটিশ গভর্নমেন্টকে বাধ্য করতে দেশ ভাগ হওয়ার জন্য। কেন দেশ? কারণ তারা বলেছে হিন্দু বাঙালিদের সঙ্গে থাকতে পারবো না। দাঙ্গাটা কারা করেছিল? পাঞ্জাবে দাঙ্গা হয়নি, কিন্তু পাঞ্জাবে কিন্তু দেশ ভাগের আগে দাঙ্গা হয়নি। দেশ ভাগের আগে যে ব্ল্যাকমেইলের কারণে যে দাঙ্গাটা হয়েছে, পাঞ্জাবে দাঙ্গা হয়েছে দেশ ভাগের পর, সেটা বাংলাদেশেও হয়েছে। কিন্তু দেশ ভাগের আগে যে দাঙ্গাটা হয়েছে সেটা হচ্ছে নোয়াখালীতে এবং কলকাতায়। কেন হয়েছে? তারা ব্ল্যাকমেইল করে যে আমাদের আলাদা দেশ চাই। তাহলে এটা কারা করেছে? ফজলুল হক করেছে, সুরাবর্দী করেছে, খাজা নাজিমুদ্দিন করেছে, এবং লাস্ট বাট নট লিস্ট শেখ মুজিব করেছে। ইতিহাস, এটা ইতিহাস। কেন করেছে? না হিন্দু বাঙালিদের সঙ্গে থাকবো না, তোমরা আলাদা হয়ে গেলে একসঙ্গে থাকতে পারছিলে না, তোমাদের আলাদা দেশ বানিয়ে দিলাম আমরা, তারপর কেন আমাদের দেশে আসছো? তারপর তোমরা আমাদের দেশে কেন আসছো? তাদের তো এই দেশে আসারই কথা না। কিন্তু ওই বলছি আমাদের এখানকার যে ডিসঅনেস্ট মানে সো কল্ড আপার ক্লাস বামপন্থী যে রাজনীতিবিদরা, তারা এদের আমাদের দেশে নিয়ে আসছে ভোট ব্যাংকের জন্য। বাড়তে বাড়তে এখন 30% ভোট ব্যাংক হয়ে গেছে। উল্টো দিকে দেখা যাচ্ছে হিন্দু যে কমিউনিটি, তাদের চাকরি বাকরি নেই, স্যালারি কমে যাচ্ছে, যে চাকরিগুলো আছে সেখানে মায়না ভীষণ রকম কম। পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি লোক আছে যারা স্টেট গভর্নমেন্টের হয়ে কাজ করছে টেম্পোরারি ওয়ার্কার হয়ে, যেটা আগামী দিনে আর পারবে না এই লেবার কোড আসতে যাবো। প্রত্যেকের মায়না বাড়াতে হবে আগামী দিনে। এই যে মমতা ব্যানার্জি মানে 5,000 টাকা 6,000 টাকায় লোক কাজ করাচ্ছেন, সেই কাজ করানো কিন্তু বেশি দিন চলবে না, সবার মায়না বাড়াতে হবে আগামী দিনে। কিন্তু ঘটনা হচ্ছে যে এই পাচ্ছে কেন? কারণ ওই দেশ থেকে লোক এসে এখানে স্যালারিটা কমিয়ে দিচ্ছে। আচ্ছা, এই যে অনুপ্রবেশকারীরা ভারতে এসে জায়গা দখল করে আছে বা ভারতের নাগরিকদের অধিকারটাকে নিজেদের বানিয়ে থাকছে, এর জন্য কি দায়ী শাসক দল? বা একে অপরকে কিন্তু দোষ দিচ্ছে। শাসক দল বলছে এটা বিএসএফ এর, আর যে বিরোধী তারা বলছে শাসক দল এখানে। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে বিএসএফ কি দায়ী নয় একেবারেই? বিএসএফ 1%ও দায়ী নয়। কেন দায়ী নয়? কারণ পশ্চিমবঙ্গে প্রায় 600 কিলোমিটার মানে ফেন্সিং দেওয়ার জন্য যে জমি চাওয়া হয়েছে, সেই জমি রাজ্য সরকার দেয়নি। তো যেখানে 600 কিলোমিটারে বিএসএফ নেই, এক্সিস্টই করছে না, সেখানে বিএসএফ কি করে কাজ করবে? বিএসএফ তো রাত্রিবেলা টর্চ নিয়ে ঘুরতে পারে না, ধরুন সাঁতার কেটে চলে এলো। ওখানে যদি একটা ফেন্সিং করা থাকতো তাহলে ওখানে সে আটকাতে পারতো। বিএসএফ আটকাবে কি করে? বিএসএফ এর 1%ও দায়ী নয়, পুরোপুরি দায়ী রাজ্য সরকার। রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন গত 15 বছর তারা কেন জমি দেয়নি, জিজ্ঞেস করুন রাজ্য সরকারকে। এরা জমি দিচ্ছে না কারণ এদের ভোট ব্যাংক দরকার। বিএসএফ এর কি স্বার্থ আছে? বিএসএফ এর ডিসঅনেস্ট লোক আছে, এটা ঘটনা, এটা সর্বযুগে মানে আমাদের তো দেখুন বিএসএফ, পুলিশ প্রশাসন সব জায়গায় দুর্নীতিগ্রস্ত লোক ঢুকে গেছে, বিএসএফ এর কাছে। আমি সেটা অস্বীকার করছি না, বিএসএফ একেবারে ধোয়া তুলসী বাঁধা না। কিন্তু এই যে কোটি কোটিতে লোক চলে এসছে, এর কারণ এখানকার পলিটিশিয়ানরা, মূলত জ্যোতি বসু, দ্বিতীয় বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৃতীয় মমতা ব্যানার্জি। এরা তিনজন। আর মমতা ব্যানার্জি এখন ফ্লাড গেট খুলে দিয়েছেন, যিনি নিজে একসময় 2006-তে সংসদে প্রতিবাদ করেছেন, তিনি ক্ষমতায় এসে ফ্লাড গেট খুলে দিয়েছেন। হ্যাঁ, আমরা তো দেখেছি উনি সেখানে এসআইআর ছুড়ে মেরেছিলেন যে এদের সব দেশ থেকে বিদায় করা হোক। আজকে উনি এদের জন্য লড়াই করে যাচ্ছেন, কারণ আজকে এরা সিপিএম ছেড়ে এদের ভোটার হয়ে গেছে। আমরা দেখছি এসআইআর শুরু হওয়ার আগের থেকে কিন্তু শাসক দল একটা প্রশ্ন বারবার করে তুলছে যে এই যে 2 বছরের প্রক্রিয়া, এসআইআর এর যেটা বলছে যে 2 বছরের প্রক্রিয়া, সেটা 2 মাসে কেন তড়িঘড়ি করে করছে নির্বাচন কমিশন? এবং নির্বাচন কমিশন কি তাহলে বিজেপির সাথে হাত মিলিয়ে আছে? এই প্রশ্ন দেখুন, অপদার্থতার একটা চূড়ান্ত উদাহরণ এটাকে বলা যায়। আপনি দেখবেন বোম্বে বা দিল্লিতে, সারা ভারতবর্ষে দেখবেন মেট্রো রেল তৈরি হচ্ছে। 5 থেকে 6 বছরের মধ্যে হু করে মেট্রো রেল বাড়ছে। পশ্চিমবঙ্গে গত 17 বছরে মেট্রো রেল 8টা কি 10টা
স্টেশন যোগ হয়েছে। কেন? কারণ আমাদের এখানে ওই 2 বছরের কাজ 20 বছরে করা, এটা আমাদের হ্যাবিট। এর আগে আমরা দ্বিতীয় হুগলি সেতু করেছি, সেটা করার কথা কত সময়, করার কথা 5 থেকে 6 বছরে, আমরা সময় নিয়েছি 18 বছর। কলকাতা প্রথম মেট্রো রেল আমরা 24 বছর সময় নিয়েছি, যেখানে 24 বছরের মধ্যে দিল্লি মেট্রো রেল 350 কিলোমিটারের উপর তারা মেট্রো করে ফেলেছে, আমরা মাত্র 18 কিলোমিটার করেছি। এখন এদের ধারণা হয়ে গেছে যে সবাইকে আমাদের মতো অবদার্থ হতে হবে, সবাইকে আমাদের মতো অবদার্থ হতে হবে, আর নইলে ভুল কাজ করতে হবে। যেমন জহর সরকার, যিনি নিজের দাবি করছেন যে উনি যখন এসআইআর করেছিলেন তখন লোকের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছেন ইনি বেঁচে আছেন, হ্যাঁ বেঁচে আছেন, ব্যাস উনি বাড়ি চলে গেলেন। আরে এইভাবে এসআইআর হয় নাকি? আপনি ভোটার লিস্ট আপনাকে চেক করতে হবে সেই লোকটা সত্যি বেঁচে আছে না মারা গেছে। আপনি বাড়িতে একটা লোকের মুখের কথা শুনে আপনি করলেন, সেই সময় 2 মাসে করেছিল, কিন্তু সেই সময় কাজটা সঠিক হয়নি, সেই সময় কাজটা সঠিকভাবে হয়নি, যেভাবে চেক করা উচিত ছিল 2002 সেভাবে চেক হয়নি। আজকের দিনে টেকনোলজি আছে, আজকের দিনে ডেটা আছে। আজকে ইলেকশন কমিশন ডেটা সায়েন্স ইউজ করছে, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে। দে হ্যাভ ইউজ ডেটা, কারা কারা মারা গেছে সেই ডেটা আছে, কারা কারা জন্মেছে সেই বার্থ সার্টিফিকেট তাদের কাছে আছে, তাদের কাছে কারা কারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে গিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে সেই লিস্ট আছে। এখানে কেউ পালাতে পারবে না। 2 মাস অনেক সময়, 2 মাস অনেক সময়। আমি আপনাকে বলছি 2 মাসের মধ্যে এটা, কারণ এটা পুরোটাই কম্পিউটারে হচ্ছে। এখন যারা ইনএফিশিয়েন্ট, যারা একসময় বলেছিল আমরা কম্পিউটার ঢুকতে দেবো না, এবং তাদের যারা ইয়েতে মমতা ব্যানার্জি এসে কি বললেন যে আমি রাজ্যে এসিজেড দেবো না, যাতে পশ্চিমবঙ্গে কম্পিউটার ইন্ডাস্ট্রি না আছে। লোকে যদি বসুকে দোষ দেয়, পশ্চিমবঙ্গে 2011 পর কম্পিউটার ইন্ডাস্ট্রি ঢোকেনি কার জন্য? মমতা ব্যানার্জির জন্য ঢোকেনি। মমতা ব্যানার্জি এসিজেড আনতে দেয়নি, উনি বলেছেন আমি কিছুই এসিজেড আসতে দেবো না। যে জন্য কম্পিউটার আইটি ইন্ডাস্ট্রি কলকাতার থেকে এখন রায়পুর বিলাসপুরে কলকাতায় আইটি ইন্ডাস্ট্রি বেশি, বিলাইতে বড় আইটি ইন্ডাস্ট্রি আছে কলকাতার থেকে বোধহয়। তো ঘটনা হচ্ছে যে এরা ইনএফিশিয়েন্ট, এরা নিজেরা একটা 2 দিনের কাজে 350 মিটার দিচ্ছেন মেট্রো রেল, 350 মিটার মেট্রো রেল 2 বছর হলো জমি দিচ্ছে না। তো ওরা ভাবছে যে এভাবেই কাজ চলে সারা পৃথিবীতে। সারা পৃথিবী তো এগিয়ে গেছে, একমাত্র বেঙ্গল পিছিয়ে যাচ্ছে। আর বেশি দিন পেছাবে না, 6 মাস পর এই গভর্নমেন্টই পড়ে যাবে, তখন ওই 2 মাসেই কাজ হবে, তখন ওই 2 মাস 1 মাসে কাজ হবে, তখন ওই 10 বছর 15 বছরে কাজ হবে না। আমার একটা শেষ প্রশ্ন আছে। এই যে শাসক দল বারবার করে তুলে ধরছে বিএলওদের মৃত্যুটা, যে এসআইআর এর চাপেই নাকি তাদের মৃত্যু হচ্ছে। আচ্ছা, যারা সেই বিএলওর পদে আছে তারা নাকি টেকনোলজি সম্পর্কে অতটা জানে না, জ্ঞাত নয়, তার জন্য তারা করতে পারছে না। একটা সুইসাইড নোট, বিভিন্ন সুইসাইড নোট তুলে ধরছে রীতিমতো। দেখুন, আপনি এই বাঘাযতীন বা দমদম স্টেশনে যারা রাস্তার পাশে আলু পটল বেচে, তারা জানে কি করে ফর্ম সাবমিট করতে হয়। আপনি জিজ্ঞেস করুন যে কোনো লোককে, এমনকি 5 পর্যন্ত পড়াশোনা করেছে, আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, সে জানে এইসব ফর্ম কি করে সাবমিট করতে হয়। একজন গভর্নমেন্ট এর ক্লাস 3 অফিসার বা একজন স্কুল টিচার, তারা যদি এই ফর্ম সাবমিট না করতে পারে, তাদের ইমিডিয়েটলি তাদের চাকরি থেকে ছাড়াই করা উচিত। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, একটা সমস্যা এদের তরফ থেকে আছে, ইলেকশন কমিশনের তরফ থেকে, এটা কিন্তু সত্যি সাবমিট করা যাচ্ছে না, এটা সাবমিট করতে বেশ সময় লাগছে। ওদের কিন্তু সার্ভারের ব্যাপারে ওদের দেখতে হবে, এটা কিন্তু সত্যি কিন্তু তার জন্য তো সুইসাইড করতে পারে না। আপনারা লিখে দিন যে দেখুন 10 মিনিট লাগছে, 15 মিনিট লাগছে, একদিন সাবমিট করতে, আমার এই সময় হবে না, আপনারা সবাই লিখে দিন, ইলেকশন কমিশন সময় দেবে। আর এবং মহামৈত্র রীতিমতো প্রশ্ন তুলেছেন যে নির্বাচন কমিশন কি এই মৃত্যুর দায় নেবে না? দেখুন, মহামৈত্র খুব আন্ডার কোয়ালিফাইড একজন লোক, ও জাস্ট বিএ পাস, লোকে ওকে খুব হাইফাই বলে ধরে। তো ও স্পোকেন ইংলিশ ছাড়া কিছু জানে না পৃথিবীতে, এবং একটা পাক্কা চোর। ও কিছুদিনের মধ্যে জেলে যাবে। ও কি করেছে, হায়ার সেকেন্ডারির পর, ও আমাদের সময় মোটামুটি হায়ার সেকেন্ডারি, ও হায়ার সেকেন্ডারির পর এখানে বঙ্গবাসী সুরেন্দ্রনাথ কোথাও চান্স পায়নি। ওকে ওর বাবা পয়সা দিয়ে আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, বিএ পাস করেছে, মেয়েটা পাস করতে পারেনি। কিন্তু এখানকার বামপন্থী আপনাদের যে সাংবাদিকরা আছে, সেই সাংবাদিকরা ওকে একদম জগদীশ বোসের লেভেলে নিয়ে চলে গেছে। কিন্তু ও বেসিক্যালি খুব লো কোয়ালিফাইড একজন লোক, কিন্তু শয়তানি বুদ্ধি মাথায় একদম শিরোমণি। নইলে আমেরিকা থেকে এসে করিমগঞ্জে একটা লোক নিজের কেন্দ্রটাকে সিলেক্ট করতে পারে না, আর সেই করিমগঞ্জে খাইয়েছে লোককে, খাইয়ে ওখানে তার গায়ে ছাপিয়ে দিয়েছে, খাইয়ে। কতটা নিকৃষ্ট টাইপের হিউম্যান বিইং হতে পারে, মহামৈত্র তার একটা প্রমাণ। এবার ঘটনা হচ্ছে যে যারা মারা যাচ্ছে, এদের প্রত্যেকটা বিএলও মারা যাওয়ার পিছনে কিন্তু তদন্ত হওয়া উচিত। যে চাপটা, যে কাজের চাপটা দিল্লি থেকে আছে, সিও থেকে আছে, সেটা সারা ভারতবর্ষে আছে। তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ আর কেরালাতে কেন সুইসাইড করা হচ্ছে? কারণ পশ্চিমবঙ্গ কেরালা এই দুটো রাজ্য অন্যভাবে চলে।
এখানে ওই বিএলওদের উপর চাপ দেওয়া হচ্ছে যে তুমি এই কাজটা এইভাবে করো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখুন, আপনি এতগুলো স্টেটে হচ্ছে, কোন স্টেটে তো সুইসাইড করছে না, এই দুটো স্টেটে কেন সুইসাইড করছে? কারণ এই দুটো স্টেটে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। কেরালাতে সুইসাইড করেছে, তামিলনাড়ুতে কেন করছে না? অন্যান্য যে স্টেটগুলো আছে সেখানে কেন করছে না? কারণ সেখানে তারা ফ্রিলি কাজ করতে পারছে। এইখানে রাজনৈতিক দলগুলো বলছে যে তুমি যদি এইভাবে কাজ না করো, আমার এখানকার এতগুলো দুধের গাইকে তুমি যদি নাম না তোলো, তাহলে তোমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাবো, তোমার বাবাকে খুন করে দেবো, এই ধরনের থ্রেটিং দেওয়া হচ্ছে। আপনি জানেন রায়গঞ্জে এর আগে একজন অফিসার, প্রিসাইডিং অফিসারকে খুন করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা নিয়ে পরে কোনো তদন্ত হয়নি। এই প্রত্যেকটা বিএলওর মৃত্যু নিয়ে সিবিআই তদন্ত করা উচিত, এবং সিবিআই এর ভালো অফিসার দিয়ে, ওই ইয়েতে যে একটা অপদার্থ অফিসার ছিল ওই আরজি করে, ওই রকম অপদার্থ মানে বিক্রি হয়ে যাওয়া অফিসার না, ভালো অফিসারকে দিয়ে, যারা নাকি পশ্চিমবঙ্গের যে আইপিএস অফিসার আছে তাদের ক্লাসমেট বা ব্যাচমেট না, এরকম ভালো সিবিআই অফিসারকে দিয়ে তদন্ত করাতে হবে। এরা সুইসাইড করছে তার মূল কারণ তৃণমূল এবং আমাদের এখানে তৃণমূল এবং ওই কেরালায় সিপিএম, তারা এদের প্রেসারাইজ করছে যে এখানে এখানে দুধেল গাই আছে, এদের নাম তোমরা তোলো। আমি বলছি এটা নিয়ে সিবিআই তদন্ত করা উচিত, প্রত্যেকটা বিএলও মারা যাওয়া নিয়ে। বাকি সাধারণ লোক যারা মারা যাচ্ছে ওগুলো নিয়ে ওরা মিথ্যা কথা বলছে। সাধারণ লোক শুধুমাত্র এখানে নাম উঠলো কি না উঠলো তার জন্য সাধারণ লোক সুইসাইড করতে পারে না। যারা দুধেল গাই তারা পালিয়ে যাচ্ছে দেশ থেকে। হিন্দুদের তো প্রশ্নই ওঠে না, কারণ হিন্দুরা তো জানে সিএ, আর যদি কোনো হিন্দু এসআইআর এর জন্য সুইসাইড করে তার মূল রেসপন্সিবিলিটি মমতা ব্যানার্জি। কেন? কারণ আজ থেকে 5 বছর আগে বলা হয়েছিল সবাইকে সিএ করে নিতে, যারা নাকি বাংলাদেশ থেকে এসছে। কিন্তু মমতা ব্যানার্জি তাদের বলেছে তোমরা যদি সিএ করো তোমাদের এই সুবিধা বন্ধ করে দেবো, ওই সুবিধা বন্ধ করে দেবো, তোমাদের থাকতে দেবো না, তোমার